ওম শান্তি। আজকে বাবার মিষ্টি মুরলি 25/5/1973। ভবিষ্য প্ল্যান মানে ভবিষ্যতের পরিকল্পনা। বাবা আমাদেরকে বলছিলেন সময় তো অনেক কম, সেজন্য তোমাদেরকে প্ল্যানও কিন্তু সঠিক করতে হবে, কিন্তু সেটা যেন পাওয়ারফুল হয়। আর তার জন্য বাবা বলছে তোমাদের দুটো শব্দ মনে রাখতে হবে। আর ওই দুটো শব্দ হলো, একটা হলো সাক্ষাৎ বাপ মুরাদ হতে হবে, আর দ্বিতীয় সাক্ষী আর সাক্ষাৎকার মুরাদ হতে হবে। তো বাবা বলছেন এখন আমাদেরকে নিজের স্থিতিটাকে অনেক শক্তিশালী করে তুলতে হবে। আমাদের স্থিতি আর আমাদের স্পিচ ভাষণ যেন প্র্যাকটিক্যালের মধ্যে প্রতিটা আত্মার সেবা করে। আর বাবা বলছে ভবিষ্যতে প্ল্যান আমরা এরকম তৈরি করব যে সকল আত্মারা যেন বাবার পরিচয় পায়। তো বাবা বলছেন स्टेज की तैयारी में क्या क्या मुख्य साधन अपनाते हो। বাবা বলছে তোমরা যখন কোনো স্টেজ বা মঞ্চ থেকে কোনো প্রোগ্রাম করবে, তো তার প্রস্তুতির সময় প্রধানত কোন কোন তোমরা সাধন বা পদ্ধতি অবলম্বন করো। ও তো জানতে হো না, বাবা বলছে সেটা তো তোমরা জানো। वो आप लोगों की विशेष निशानी है। বাবা বলছে সেটা হচ্ছে তোমাদের বিশেষ চিহ্ন। स्टेज को सफ़ेद करते हो, यही आप लोगों की मुख्य निशानी अथवा सिंबल है। বলছে তোমরা বেশিরভাগই স্টেজকে কী করো, সাদা করো, হ্যাঁ না, সাদা। তো সাদা মানে বাবা বলছেন আমরা যবে থেকে বাবার হয়েছি তখন থেকে আমরা কিন্তু সাদা রঙকেই সব জায়গায় পছন্দ করি। তো আমরা সাদা ড্রেস পরি, ব্যাজ পরি, আর আমরা আমাদের মঞ্চগুলোকেও সাদা সাদা রাখি। তা বাবা বলছে জেসে ড্রেস প্রসিদ্ধ হ্যাঁ না, বাবা বলছে আমাদের পোশাকটাও কিন্তু খুবই বিখ্যাত। যে কোনো কেউ সাদা ড্রেস আর ব্যাজ দেখলেই জিজ্ঞেস করবে তোমরা ব্রহ্মকুমার বা ব্রহ্মকুমারী। तो जैसी आत्मा की स्टेज वैसे बाहर की स्टेज को भी रूप देते हो। तो বাবা বলছে যেমন আমাদের আত্মার স্থিতি হয় সেরকমই আমরা কি বাইরের স্টেজকেও সেরকমভাবে কি সাজিয়ে রাখি। মানে বাইরের স্থূল স্টেজ আর আমার ভেতরের স্টেজ দুটোই সাজানো থাকে কি, বাবা জানতে চাইছেন। तो ये बातें जो स्थूल स्टेज पर रखने का प्रयत्न करते हो। তাহলে বাবা বলছে সুতরাং তোমরা যখন বাইরের স্থূল মঞ্চ তৈরি করবে তখন কিন্তু এইগুলো মনে রাখার চেষ্টা করো। उनमें से अगर एक चीज़ भी स्मृति में न रहती है या सही रूप में नहीं होती है तो स्टेज की झलक अच्छी नहीं दिखाई देती है। তো বাবা বলছে এগুলোর মধ্যে যদি যে কোনো একটি জিনিস আমাদের স্মৃতিতে না থাকে বা সঠিকভাবে না রাখা থাকে তাহলে বাবা বলছে স্টেজ কিন্তু দেখতে ভালো দেখাবে না। इसी प्रमाण जब अपनी स्थिति की स्टेज द्वारा प्रैक्टिकल स्पीच करनी है तो বাবা বলছে একইভাবে যখন আমরা একটা প্র্যাকটিক্যালে স্পিচ দেব, ভাষণ দেব, তখন কিন্তু আমাদের স্থিতির স্টেজও এরকমই হতে হবে। তো इसके लिए भी इन सभी बातों की तैयारी चाहिए। বাবা বলছে যেমন আমরা স্থূল স্টেজ তৈরি করি, আমরা অনেক জিনিসকে কিন্তু আমাদের নজরে নিয়ে আসতে হয় যেগুলো আমরা ইউজ করলে আমাদের স্টেজটা সুন্দর থাকবে। একইভাবে আমরা যখন ভালো স্পিচ করতে চাইছি প্র্যাকটিক্যালি, আমার ভেতরের স্টেজটাও কিন্তু তৈরি থাকতে হবে। তাহলে ভেতরের স্টেজটা কীরকম থাকবে, বাবা বলছেন লাইট চাইয়ে
अर्थात डबल लाइट स्वरूप की स्टेज चाहिए। তার মানে আমি যখনই বাবা সেবার জন্য যাচ্ছি আমার স্থিতি সবসময় লাইট হওয়া উচিত। কীরকম লাইট? ডাবল লাইট স্বরূপ। ডাবল লাইট বাবা কেন বলে? এক হচ্ছে আমি আত্মা জ্যোতিস্বরূপ মানে লাইট, আর দ্বিতীয় বাবা বলছে আমি আত্মা এখন সব দায়িত্ব বাবাকে দিয়ে দিয়েছি, এখন তো আমার এই সংসারে কিছু নেই একমাত্র বাবা ছাড়া। শোন, আমার বাবা যা যা বলবে আমার কাজ হচ্ছে শুধু করা, বাকি দায়িত্বে থাকছেন বাবা। সব রকম বোঝা বাবার কাছে, কী হবে সেটা বাবা জানে, কেন হচ্ছে সেটা বাবা জানে। তো আমি आत्मा डबल लाइट, ये तो जानते हो दोनों ही लाइट है। और सेटा तो तुम्हारा जानो दुटो ही होच्छे लाइट। अगर स्टेज पर कोई हल्का ना हो, उठने बैठने में भारी हो, तो स्पीच सुनने के बजाय लोग उसको ही देखने लग जाएंगे। बाबा एग्जाम्पल दिए बोझाচ্ছেন, देखो মঞ্চে যদি কেউ হালকা না থাকে, হ্যাঁ, যদি সে ওঠা নামা করতে খুব ভারী বোধ করে, তাহলে কি হবে? লোকে স্পিচ শোনার জায়গায়, বক্তৃতা শোনার জায়গায় তার দিকেই তাকাতে শুরু করবে। তো यहाँ पर डबल लाइट की स्थिति चाहिए। তাহলে বলছে এখানে কি লাগবে? এখানে ডাবল লাইটের স্থিতি আমাদেরকে ধরে রাখতে হবে কি আমি আত্মা জ্যোতিস্বরূপ পাঠ প্লে করছি, আর আমি আত্মা সব দায়িত্ব বাবাকে দিয়ে শ্রীমত অনুসার মন वचन কর্ম দিয়ে সেবা করছি। तो माइक ऐसा पावरफुल हो जो दूर तक आवाज़ स्पष्ट रूप में पहुंच जाए। तो বাবা বলছে আমাদের মাইক সেটাও কিন্তু পাওয়ারফুল হওয়া উচিত, এতটাই পাওয়ারফুল যেটা দূর দূর পর্যন্ত আমাদের আওয়াজকে স্পষ্ট রূপে সব দিকে যেন ছড়িয়ে দেই, পৌঁছে দেই। তো মাইক মে ভি মাইট হো, তাহলে আমাদের মাইকের মধ্যেও কিন্তু একটু পাওয়ার থাকা উচিত, মাইট থাকা উচিত, শক্তি থাকা উচিত, তাই না? অনেকগুলো মাইকে আমি বলি কিন্তু আওয়াজই ছড়াচ্ছে না, তাহলে ওরকম মাইক নিয়ে কী হবে? তো মাইককেও কিন্তু শক্তিশালী হতে হবে। তারপরে বাবা বলছেন এবার एक संकल्प करो, एक नज़र डालने से ही वो नज़र और वो संकल्प लाइट हाउस का कार्य करे। তা আমাদের কীরকম করতে হবে? বাবা বলছে একটি খালি সংকল্প করো আর এক নজর খালি তোমরা দাও, তাতে কী হবে? তোমাদের ওই এক নজর আর একটা সংকল্প লাইট হাউসের মতো কিন্তু কাজ করবে। এই যে আমাদের দিদিরা যে দৃষ্টি দেই, 1 সেকেন্ড দৃষ্টি দিলেন আর মন থেকে ওনারা শুভ সংকল্প করলেন, আমি আত্মা একেবারে শক্তিতে ভরপুর লাইট হাউস হয়ে যাই। तो बाबा बोलছে एक स्थान पर होते हुए भी अनेक आत्माओं पर आपके श्रेष्ठ संकल्प और दिव्य नज़र का प्रभाव पड़े। তো বাবা বলছেন এখন আমাদের কি করতে হবে? আমরা একই স্থানে থাকা সত্ত্বেও আমরা অনেক আত্মার উপরে নিজের শ্রেষ্ঠ সংকল্প, নিজের দিব্য দৃষ্টির প্রভাব কিন্তু ফেলতে পারি, যেটা আমরা সকাশ দিয়ে করি বা আমরা মঞ্চে কোনো ভাষণ করতে গেছি, সে সময় যখন আমরা যোগে বসছি, সামনে প্রচুর আত্মা, তাদেরকে আমরা নিজের শ্রেষ্ঠ সংকল্প আর আমাদের দিব্য দৃষ্টি দিয়ে কিন্তু প্রভাবিত করতে পারি। ऐसा पावरफुल माइक बनना है, তাহলে তোমাদেরকে কিন্তু এরকম শক্তিশালী माइक होते হবে। तो माइक कौन सा हुआ? संकल्प और नज़र, दिव्य और रूहानी दृष्टि। तो बाबा বলছে তাহলে আমাদের মাইক কোনটা হলো? মাইক হলো সংকল্প আর নজর, আমাদের দৃষ্টি, আমাদের রুহানি দৃষ্টি।
তার মানে বাবা হচ্ছে ভেতরের আমার স্থিতিটাও কীরকম হবে কি আমি আত্মার সংকল্প করছি আর আমি আত্মা দিব্য রুহানি দৃষ্টি দিয়ে আত্মাকে তাকাচ্ছি, তো আমার থেকে পাওয়ারফুল জিনিস বাইরে বেরোবে। কেন? আমি আত্মা এই মুহূর্তে पावरफुल माइक হয়ে গেছি। तो बाबा बोलছে ऐसे ही वाइटनेस अर्थात स्वच्छ बुद्धि चाहिए, उसमें जरा भी कोई दाग ना हो। তো বাবা বলছে একইভাবে তোমাদের এখন স্বচ্ছ বুদ্ধির প্রয়োজন, এমন স্বচ্ছ বুদ্ধি যার মধ্যে একটুখানিও যেন কোনো রকম দাগ না থাকে। কেন আমরা জানি সাদা জিনিসের মধ্যে দাগ কিন্তু খুব স্পষ্ট দেখায়। সেন বাবা বলছে আমাদের বুদ্ধিও কিন্তু এখন দিব্য হতে হবে, পবিত্র হতে হবে, তার মধ্যেও যেন কোনো রকম দাগ না থাকে। अगर स्टेज पर कोई दाग होगा, वाइटनेस नहीं होगी, तो सभी का अटेंशन न चाहते हुए भी उस तरफ जाएगा। तो बाबा বলছে যদি ধরো আমরা তো হোয়াইট সাদা রঙের স্টেজ তৈরি করেছি, বাবা বলছে ওই স্টেজের মধ্যে যদি সাদা রং ঠিকমতো না করা থাকে তাহলে আর ওর মধ্যে যদি একটা দাগ থাকে তাহলে কিন্তু সবার অ্যাটেনশন সেদিকেই যাবে। কোন দিকে? দাগের দিকে। और बाद में स्लोगन्स का श्रृंगार चाहिए। আর এছাড়া বাবা বলছে আমরা যখনই কোনো কথা বলছি, আমাদের মুখ থেকে যে ভাষাগুলো বেরোচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু নানা রকম স্লোগানস যেন যুক্ত থাকে, তাহলে কী হবে? আমার বাণীটাও কিন্তু श्रृंगारित হয়ে যাবে, মানে বাণীও श्रृंगार করেছে। इस स्थिति की स्टेज पर कौन सा स्लोगन का श्रृंगार चाहिए? তো বাবা বলছে এই মুহূর্তে যে স্থিতি তৈরি হয়েছে তার জন্য কোন রকম স্লোগান দিয়ে আমরা তাকে श्रृंगार করব, বলো। स्थिति की स्टेज और प्रैक्टिकल मनवानी कर्म की स्पीच। তো বাবা বলছে আমাদেরকে কীরকম সুন্দরভাবে সেজে থাকতে হবে। একটা হচ্ছে ভেতরে আমার স্থিতির একটা স্টেজ তৈরি করতে হবে, আর বাইরে প্র্যাকটিক্যালে আমি মন বাণী কর্ম দিয়ে আমার ভাষণ করব। ऐसी स्टेज के लिए स्लोगन कौन सा चाहिए? তো বাবা বলছে আমরা যদি সব সময় শ্রেষ্ঠ কর্ম করতে চাই তাহলে বাবা বলছে তোমাদের কোন স্লোগান মনে রাখতে হবে। প্রথম বাবা এখন কিছু স্লোগান বলছেন। প্রথম, मैं आत्मा विश्व कल्याण के श्रेष्ठ कर्तव्य के प्रति सर्वशक्तिमान बाप द्वारा निमित्त बनी हुई हूँ। তো বাবা বলছে এটা প্রথম স্লোগান যেটা আমাদের মনে রাখা উচিত কি আমি আত্মা হচ্ছি বিশ্ব কল্যাণের কাজের জন্য একটা শ্রেষ্ঠ কর্তব্য করবার জন্য আমি সর্বশক্তিমান বাবা দ্বারা আমি নিমিত্ত তৈরি হয়েছি। ये স্লোগান স্মৃতি মে রহে। এই স্লোগানটা কিন্তু স্মৃতিতে রাখতেই হবে কি আমি আত্মা সর্বশক্তিমান বাবার সাথে আছি, বাবা আমাকে নিমিত্ত করেছেন কি জন্য? এই বিশ্বের কল্যাণ করার শ্রেষ্ঠ কর্তব্য করার আগে। इस स्थिति में अगर ये स्लोगन याद न रहेगा तो स्टेज सुंदर नहीं लगेगी। বাবা বলছে এই স্থিতিতে যদি আমরা স্লোগানটা মনে না রাখি তাহলে কিন্তু আমাদের স্টেজও কিন্তু সুন্দর লাগবে না। বিশেষ ধারণাও কে হি স্লোগান হ্যাঁ। তো বাবা বলছে আমাদের ধারণাগুলির উপরেই কিন্তু স্লোগান তৈরি করা আছে। তারপরে বাবা দ্বিতীয় স্লোগান বলছেন। दूसरा स्लोगन मैं आत्मा महादानी और वरदानी हूँ। तो द्वितीय स्लोगन হচ্ছে আমি आत्मा महादानी आत्मा और वरदानी आत्मा। जिन भी आत्माओं को दान लेने का और दान देने का साहस नहीं है उनको भी वरदाता बाप द्वारा मिले हुए वरदानों द्वारा
अपनी स्थिति के सहयोग द्वारा वरदान देना है। বা বলছে যেসব আত্মারা আমাদের কাছে দান নিতে আসে বা যাদের আমাদেরকে দান দিতে হবে কিন্তু তারা দান দেওয়ার সাহস রাখে না, এরকম আত্মাদেরকেও আমাদেরকে বাপ দাদার কাছে নিয়ে আসতে হবে। আর তার জন্য বাবা বলছে আমাদের স্থিতি তাদেরকে যেন একটু সহযোগ দেই। তো স্লোগান क्या हुआ? তাহলে বাবা বলছে তোমাদের স্লোগানটা তাহলে কি হলো? मैं महादानी और वरदानी हूँ, ये है স্পষ্টীকরণ। তো পরিষ্কারভাবে জানতে চাইলে এটাই হচ্ছে স্পষ্টীকরণ কি আমি আত্মা, মহাদানী আর বরদানী। তারপরে বাবা বলছেন दूसरी बात, मुझ आत्मा को अपने चरित्र, बोल और संकल्प द्वारा अपने मूरत से सभी आत्माओं को बाप दादा की सूरत और सीरत का साक्षात्कार कराना है। আমি আত্মাকে কি করাতে হবে? আমি আত্মাকে সকল আত্মাদেরকে সকল আত্মাদেরকে বাপ দাদার চরিত্র, বাপ দাদার বোল শব্দগুলো, বাপ দাদার সংকল্প দিয়ে আমাকে বাপ দাদাকে সবার সামনে তুলে ধরতে হবে, তাদের সাক্ষাৎকার করাতে হবে। इस प्रकार जो स्टेज को सुंदर बनाने का स्लोगन है वो भी स्मृति में रखना है। একইভাবে বাবা বলছে তোমাদের তো মঞ্চকেও সুন্দর বানাতে হবে, সেজন্য সেটাও কিন্তু স্মৃতিতে রেখো। মানে আমি নিজেকে নিজে তৈরি করেছি, উপযুক্ত বানিয়েছি, কিন্তু সাথে সাথে মঞ্চকেও তৈরি করতে হবে। ऐसी अपनी स्टेज और स्पीच को तैयार करो। তাহলে এভাবে তোমরা তৈরি হয়ে যাও, নিজের স্থিতি আর নিজের ভাষণটা তৈরি করো। स्टेज पर कुर्सी पर बैठो, अर्थात अपनी स्टेज की कुर्सी पर बैठो। এটাও খুব সুন্দর। বাবা বলছে স্টেজে আমরা কিসে বসি? চেয়ারে বসি। একইভাবে বাবা বলছে আমরা আমাদের যে স্থিতি আছে, স্থিতির চেয়ারে যেন আত্মা বসে থাকে। तो स्टेज, स्पीच और स्टेटस ये तीनों ही आवश्यक है। तो बाबा বলছে তিনটে জিনিস খুবই দরকার। কি? স্টেজ মঞ্চ, স্পিচ ভাষণ, আর स्टेटस माने अवस्था। फिर थोड़े समय में विश्व को परिवर्तित कर लेंगे। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারি। তো ये करना आता है ना? তাহলে বাবা বলছে তোমরা এটা করতে পারবে তো? लेकिन ये भी ध्यान रखना कि स्टेज ऐसी मजबूत हो, एक रस अचल अडोल हो, जो कोई भी तूफान और कोई भी वातावरण उसको हिला ना सके। তো বাবা বলছে এখন কি করতে হবে? বাবা বলছে একটা জিনিস সব সময় মনে রেখো, কি তোমাদের স্টেজ মানে ভেতরের স্থিতি এমন শক্তিশালী হোক, মজবুত হোক, মানে সব সময় একরস যেন থাকে আর অচল অডল থাকে, মানে অটল অবিচল যেন আমার স্থিতি থাকে। তাহলে কী হবে? যে কোনো ঝড় এলেও, যে কোনো পরিস্থিতি এলেও সে কিন্তু আমাকে আর নড়াতে পারবে না। ऐसी अपनी तैयारी करो। তো বাবা বলছে এইভাবে কিন্তু নিজেকে প্রস্তুত করো। क्या ऐसी प्रैक्टिस है? বাবা বলছে তাহলে কি তোমাদের এরকম অভ্যাস আছে? क्या ऐसे एवर रेडी हो और एवर हैप्पी भी हो? তো বাবা বলছে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এছাড়া বাবা বলছে আমাদের কীরকম থাকতে হবে? এভার রেডি আর এভার হ্যাপি, মানে সবসময় আমরা খুশিতে আছি আর সবসময় আমরা রেডি আছি।
जो 1 सेकंड में जैसी स्थिति, जैसा स्थान और जैसी आत्माओं की धरनी, उसी प्रमाण थोड़े समय में अपनी स्टेज तैयार कर প্র্যাকটিক্যাল স্পিচ कर सकते हैं। তো বাবা বলছে তোমরা কি একই সেকেন্ডে যেমন স্থিতি তোমাদের লাগবে, যেমন স্থানে তুমি যাবে, যেরকম আত্মার আমরা সম্পর্কে আসব, আমরা কি ওইভাবেই নিজের স্থিতি প্র্যাকটিক্যালে তৈরি করে স্পিচ করতে পারি? মানে এক্ষুনি আমাদেরকে নিয়ে গেল, বলল কি এখানে গিয়ে এরকম ভাষণ দিতে হবে, এখানে সব মাতারা আছে বা এখানে সব কোনো একরকম ক্যাটাগরির লোক আছে যারা চাকরি করে বা মানে একরকম লোক আছে, বা এমন একটা স্থানে নিয়ে গেল যেটাখানে লোকেরা হিন্দি বোঝে না বা ওরা বাবার জ্ঞানে নেই, ওখানে বললো কিছু একটা সেবা করো। তাহলে কি আমি আত্মা 1 সেকেন্ডে নিজের স্থিতিকে যেমন স্থান, যেমন আত্মা, সেরকমভাবে নিজেকে চেঞ্জ করে তৈরি করে নিতে পারি, তারপরে একটা প্র্যাকটিক্যাল স্পিচ করতে পারি? তো হ্যাঁ ভবিষ্য কা প্ল্যান। তো এটাই হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা। মানে নিজেকে আমরা এতটা তৈরি রাখবো কি যখনই কোনো স্টেজ বা যখনই কোনো স্থান পাবো সেখানে আমি যেন 1 সেকেন্ডে নিজের স্থিতি উঁচু বানিয়ে, ভালো বানিয়ে আমি যেন সেবা করতে পারি। अच्छा, ऐसे सदा अपनी स्टेज द्वारा, स्टेटस द्वारा सर्व आत्माओं को अपने संपूर्ण स्टेज और अपने वास्तविक स्टेटस का साक्षात्कार कराने वाले श्रेष्ठ आत्माओं को, विश्व कल्याणकारी आत्माओं को बाप दादा का याद, प्यार और नमस्ते। তো বাবা হচ্ছে এরকমই যে আত্মারা সব সময় নিজের স্টেজ স্থিতি তৈরি করে রাখবে, যারা সব আত্মাকে সম্পূর্ণ স্টেজে নিয়ে আসার জন্য তাদের সহযোগিতা করবে, যারা বাস্তবে সাক্ষাৎকার করাবে এরকম শ্রেষ্ঠ আত্মাদেরকে, বিশ্বকল্যাণকারী আত্মাদেরকে বাপ দাদার স্নেহ, ভালোবাসার নমস্কার। তো আজকে এখানে আমাদের এই মুরলিটা শেষ হলো। তো বাবা এখানে আমাদেরকে বলছেন যেমন আমরা বাইরে হোয়াইট ড্রেস পরি, আমরা যে স্টেজটাতে প্রোগ্রাম করি সেটাকেও তো আমরা হোয়াইট সাজাই। এবার তার সাথে সাথে আমাদেরকে একটু ভেতরেও একটুখানি সুন্দরভাবে তৈরি হতে হবে। আর ভেতরের মেইন মানে সিঙ্গার হলো ডাবল লাইট। তো আমি আত্মা যদি সব সময় লাইট থাকি, এটাই হবে কিন্তু একটা বিরাট সেবা। বাবা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন, যদি কেউ হালকা না হয়ে মোটা লোক হয় তাহলে কী হবে, উঠতে বসতে তার কত কষ্ট, কেননা সে ভারী। তো একইভাবে বাবা বলছে আমাদেরকেও ভেতর থেকে হালকা থাকতে হবে, মানে ডাবল লাইট থাকতে হবে। তারপরে বাবা বলছে আমাদেরকে না একটু পাওয়ারফুলও হতে হবে। আমাদের মাইক মানে আমরা যে ভাষণটা দেব সেটাও যেন পাওয়ারফুল হয়। আর তার জন্য কি লাগবে, সংকল্প আর নজর বা দিব্য বা রুহানি দৃষ্টি। মানে আমি আত্মা ভেতরে ভালো মাইক হতে পারবো যদি আমার সংকল্প আর আমার নজর, দৃষ্টি সেটাও যদি ভালো হয়। তারপরে বাবা আজকে আমাদের 3টে স্লোগান দিয়েছেন। প্রথম স্লোগান, আমি আত্মা বিশ্ব কল্যাণে শ্রেষ্ঠ কর্তব্যের জন্য সর্বশক্তিমান বাবার দ্বারা নিমিত্ত আত্মা তৈরি হয়েছি। আমি আত্মা মহাদানী আর বরদানী। আর তৃতীয়, আমি আত্মা আমার চরিত্র, আমার কথা, আমার সংকল্প দিয়ে আমি নিজের মূর্তি দিয়ে বাপ দাদার সুরত আর সিরত প্রত্যক্ষ করছি। মানে বাবার মুখ আর বাবার চরিত্রতাকে প্রত্যক্ষ করছি। তারপরে বাবা বলছে যেমন স্টেজে গেলে তোমরা তো চেয়ারে বসো, এখানেও কিন্তু যখনই তুমি সবার সামনে যাচ্ছ সবসময় মানসিক একটা মানে সুন্দর স্থিতি নিয়ে সেখানে বসে ভাষণ করো। তো বাবা বলছে এখন নিজের স্থিতিকে মজবুত করো, একরস করো, অচল অডোল করো, অনড় অবিচল বানাও। তাহলে
যে কোনো কিছু এসে যদি আশেপাশের বাতাবরণ বা বায়ুমণ্ডলকে মানে দোলাচলে ফেলারও চেষ্টা করে, কিন্তু তারা পারবে না। তা বাবা বলছে একটু চেক করতে, তোমরা কি এবার রেডি আছো? তোমরা কি এবার হ্যাপি আছো? তোমরা কি এক সেকেন্ডে যেমন স্থিতি তেমন স্থান বা তেমন আত্মাদের ধরতি, মানে আত্মাদের মানসিকতা, ওই রকমই নিজের স্টেজকে চেঞ্জ করে প্র্যাকটিক্যালি তোমরা স্পিচ করতে পারবে তো? তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।